আপনারা দেখছেন পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম। থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। নমস্কার, পজিটিভ বার্তার পর্দায় আপনাদের আবারও অনেক অনেক স্বাগত। আমরা চলে এসেছি আবারও একটি নতুন আলোচনা নিয়ে। আপনাদের সঙ্গে পাশে থাকুন, সঙ্গে থাকুন, চোখ রাখুন পজিটিভ বার্তার ফেসবুক লাইভ, ত্রিপুরা নলেজ সিটি এবং পজিটিভ বার্তার ইউটিউব চ্যানেলে। আজকে আমাদের মধ্যে রয়েছেন একজন প্রধান শিক্ষক মহাশয়। তো ওনার সাথে আজকে আমরা আলোচনা করব। একজন শিক্ষক শুধু পঠন পাঠনের গণ্ডিতে সীমাবদ্ধ থাকেন না, তিনি একজন দিশারি, একজন অনুপ্রেরণাদায়ক এবং একজন পথপ্রদর্শক। আমাদের মাঝে এমনই একজন শিক্ষক রয়েছেন, আজকে ওনার সাথে আলোচনা করে নেব, যার কঠোর পরিশ্রম, ধৈর্য, মমতা এবং দায়িত্ববোধের ফলে অসংখ্য ছাত্রছাত্রী আজ সফলতার পথে। ওনার অভিজ্ঞতা, জ্ঞানের ভাণ্ডার আমাদের চিরকাল প্রেরণা যোগাবে। চলুন আজকে আমরা পরিচয় করে নিই আমাদের স্যারের সঙ্গে। নমস্কার স্যার। নমস্কার। হ্যাঁ, আপনাকে পজিটিভ বার্তার পর্দায় অনেক অনেক স্বাগত। তো প্রথমেই আপনার কাছ থেকে জেনে নেব আপনার পরিচয়টা স্যার একটু। আমার নাম অলোক বণিক। আমি বর্তমানে নেতাজি নগর এসবি স্কুলের একজন এইচএম হিসেবে নিযুক্ত আছি এবং ওইখান থেকে গত 20 দিন ধরে কর্মজীবন শুরু হয়েছে নতুন করে আমার এইচএম হিসেবে। অনেক অনেক শুভেচ্ছা স্যার আপনার এই নতুন কর্মজীবনে। তো এরপরে আবারও জানতে চাইবো যে এই শিক্ষকতা জীবনে কিভাবে আসা, সেই জার্নিটা একটু আপনার কাছ থেকে জেনে নেব। আমি 1987 সালে 12 পরীক্ষা দিয়েছি। তখন গভর্নমেন্ট থেকে ঘোষণা করা হয়েছিল জব ফর্ম হিসাবে যারা ফিল আপ করবে তাদের চাকরি দেওয়া হবে। তো আমি অনেক ডিপার্টমেন্টে তখন মাধ্যমিক পাস করার পরে অনেক ডিপার্টমেন্টে আমি চাকরির জন্য প্রেয়ার করেছিলাম। সৌভাগ্যবশত 1987 সালে যে জব ফর্মটা ফিল আপ করি সেটার কপাল আমার খুলে যায় সবার আশীর্বাদে। 1990 সালে যেটা সরকার থেকে যখন নিয়োগপত্র দেওয়া হয় সেখানে আমাকে নিযুক্ত করা হয়েছে একজন মাস্টার হিসেবে। ওইখান থেকে আমার কর্মজীবন শুরু হয়েছে 1990 সাল থেকে। ধন্যবাদ স্যার। তো বর্তমানে এখন কোন স্কুলে আপনি শিক্ষকতা করছেন? বর্তমানে আমি আছি নেতাজি নগর এসবি স্কুলে। আচ্ছা, তো এরপরে আবারও জানতে চাইবো যে বর্তমান প্রজন্মের শিক্ষার্থীদের মধ্যে আপনি কি কি পরিবর্তন লক্ষ্য করছেন? বর্তমানে শিক্ষার্থীদের মধ্যে আগে যেটা ছিল সেটা ছিল ট্রেডিশনাল, আর এখন হচ্ছে মডার্ন। আগে হয়তো ছিল ক্লাসের মধ্যেই তারা সীমিত থাকতো, ক্লাসের শিক্ষক মশাই যা বলতেন সেটাই তারা শুনতো এবং সেটাকেই তারা লক্ষ্য করত। আর এখন হচ্ছে বর্তমান সময় হচ্ছে শিক্ষকতা পরিবর্তে মাস্টারের যতটুকু বোঝানো বোঝায়, কিন্তু তারা মনোযোগ সহকারে এতটা গুরুত্ব দেয় না। তারা এখন টিভিতে অনেক কিছু চ্যানেল খুলেছে, বন্দে ভারতে আছে, এরপরে আপনি ইউটিউবের মাধ্যমে দেখতে পারে, বিভিন্ন ধরনের অ্যাপস দেওয়া হয়েছে, সেই অ্যাপসের মাধ্যমে তারা নানাবিধ কৌশল শিখে নিয়ে তারা চর্চা করছে এখন। এটা আপনি ভালো বলবেন না খারাপ বলবেন, এটা নেগেটিভ না পজিটিভ? না, এটা এখন আমি বলবো এটা একদম পজিটিভই আছে। কারণ আগে কি হয়েছে, আগেও সেটাও ছিল পজিটিভ, কিন্তু বর্তমান সময়ের সাথে যুগের সাথে সাথে সব কিছু বদলাচ্ছে। হ্যাঁ, আগেরটা একটু সময় নিয়ে হতো, এখন খুব কম সময়ের মধ্যে সেটা সমস্যার সমাধান হয়ে যায়। একদম। হ্যাঁ, শিশুরও খুব খুশি আর কি, ছাত্রছাত্রীরা ঠিক এই ব্যাপারটা। ধন্যবাদ স্যার আপনাকে। তো এরপরে আবারও জানতে চাইবো যে ডিজিটাল শিক্ষা এবং অনলাইন ক্লাস শিক্ষা ব্যবস্থা কি প্রভাব ফেলছে আমাদের ছাত্র জীবনে? আগে ছিল মানে শিক্ষকই মুখ্য, শিক্ষার্থীরা শুধুমাত্র শ্রোতা ছিল। আর এখন ডিজিটাল যদি শিক্ষক ছাত্রছাত্রীদের মধ্যে পারস্পরিক আলোচনা হয়। আগে শ্রেণীকক্ষে ক্লাসই প্রধান মাধ্যম ছিল, আর এখন হচ্ছে অনলাইন ক্লাস, ভিডিও ক্লাস, ইউটিউব বা ভার্চুয়াল লার্নিংয়ের মাধ্যমে শিক্ষাদান চলছে। এটাই হচ্ছে পরিবর্তন আর কি, ডিজিটাল মাধ্যমে। ডিজিটাল মাধ্যম, ঠিক, একদম। তো এরপরে আবারও আসবো স্যার আপনার কাছে আবারও একটি প্রশ্ন নিয়ে। বিদ্যালয়ের পাঠ্যক্রম কার্যক্রম যেমন খেলাধুলা, সঙ্গীত, নাটক কতটা গুরুত্ব পাচ্ছে স্কুলগুলোতে? বিদ্যালয়ে খেলাধুলা, শিক্ষা, নাটক সবটি আপডেট হচ্ছে এবং এটা প্রত্যেকটা ছাত্রছাত্রী দেখলাম সেটা প্রতি আকৃষ্ট হয় সবচেয়ে বেশি। খেলাধুলার মাধ্যমে পড়াশোনা করলে তারা বেশি হয়, গল্প ছলে যদি তাদের যে কোনো একটা জিনিস বোঝানো হয় তারা বুঝতে আগ্রহ হয় বেশি, এবং সেটা দেখা যায় কি একদম কম সময় সেটা আয়ত্ত করে নিতে পারে, কঠিন বিষয়টাও তারা সহজে নিতে পারে, যেটা খেলার চলে নেওয়া আর কি। বা ভিডিওর মাধ্যমে যদি নেই তাহলে দেখা যায় খুব তারা খুশি হয়। নর্মালি তারা ক্লাসে বসে বেঞ্চিতে বসে স্যারে বলবে আর তারা শুনবে, সেটাতে এখন আগ্রহ খুব কম দেখা যায়। কিন্তু বর্তমান সময়ে দেখা যায় খেলাধুলার মাধ্যমে তারা সবচেয়ে বেশি পড়াশোনা আকৃষ্ট হয় বেশি।
একদম এবং সংগ্রহ করতে পারে বেশি। ঠিক, মানে এই খেলাধুলা বা নাটক বা বিভিন্ন রকম যে অনুষ্ঠানগুলো, যেমন আমাদের গানের সঙ্গীত রয়েছে, কবিতা রয়েছে, বিভিন্ন ক্রিয়েটিভিটি যে জিনিসগুলো আমাদের রয়েছে আমাদের, সেগুলোর মধ্যে দিয়ে যদি ছাত্রদের কিছু শেখানো যায় গল্পর আকারে বা নাটক করে, তাহলে কিন্তু তারা খুব তাড়াতাড়ি কিন্তু সেগুলো তাড়াতাড়ি নিতে পারে তাদের মধ্যে। ঠিক, একদম। ধন্যবাদ স্যার। তো এরপরে জানতে চাইবো স্যারের কাছ থেকে আবারও যে অভিভাবকদের সঙ্গে বিদ্যালয়ের সম্পর্ক কেমন হওয়া উচিত বলে আপনি মনে করেন? অভিভাবকদের সঙ্গে সম্পর্ক একদম ঘরের মা বাবা যেরকম, ঠিক সেই রকম সম্পর্ক থাকার দরকার। কারণ মা বাবার কাছে প্রত্যেক সন্তানই একই, প্রত্যেক সন্তানকেই মা বাবা চায় ভালো দিকটা দেওয়ার জন্য। ঠিক গার্জিয়ান এবং শিক্ষক, ছাত্রী বা ছাত্রীর যদি কোনো ধরনের অসুবিধা হয় বা কোনো ধরনের সমস্যার সম্মুখীন হয়, সেটা হয়তো অনেকটা হয়তো মা বাবা বুঝতে পারে না, যেটা শিক্ষক শিক্ষিকারা বুঝতে পারে। ওইটা যদি যথাসময়ে আমরা গার্জিয়ান লেভেলে পৌঁছাতে পারি, এবং তার জন্য পৌঁছাতে কী করতে হবে, গার্জিয়ান সচরাচর স্কুলের সাথে, বিদ্যালয়ের সাথে বা মাস্টারমশাইয়ের সাথে যোগাযোগ রাখাটা এত জরুরি। একদম। যদি যোগাযোগটা ঠিকমতো রাখতে পারে, তাহলে দেখুন উনি ওনার বাচ্চা সম্বন্ধে খারাপ দিকটা জানতে পারে, ভালো দিকটা জানতে পারে। বাচ্চাটা কোন দিকটা করা উচিত নয়, কোন দিকটা করলে ভালো হবে, বা পড়াশোনার ক্ষেত্রে কী ত্রুটি, তার কী সুবিধা হচ্ছে, কী অসুবিধা হচ্ছে, সেটা একজন শিক্ষক মশাই থেকে যদি কালেকশন করতে পারে, তাহলে মনে গার্জিয়ানও তার ছেলে মেয়েদের প্রতি একটু যত্নবান হতে পারবে। একদম তাই। কারণ বেশিরভাগ সময়টাই বাচ্চারা স্কুলেই থাকে। হ্যাঁ, স্কুলে থাকে এবং স্কুলে বিভিন্ন রকম ক্রিয়েটিভিটিও তারা করে, তার শিক্ষকদের চোখের আড়াল তারা হয় না, এবং শিক্ষকরা বুঝতে পারে যে কোন ছেলেটা কিভাবে কি করতে চাইছে বা কিভাবে বড় হচ্ছে সে। তার প্রতিটা শাসন করার কোনো নেই। শাসন করার দরকারও লাগে না খুব একটা, কিন্তু শাসন জিনিসটা তো এখন নেই। আগে যেটা ছিল, শাসন করতো, মাস্টার ধমক দিত বা ক্লাসে যাওয়ার সময় একটা বেত নিয়ে যেত। হ্যাঁ, স্পর্শ করুক না করুক একটা বেত হাতে থাকতো মাস্টারমশাই। কিন্তু এখন তো সেটা হয় না। এখন যার জন্য ছেলেরা খেলাধুলার মাধ্যমে সবচেয়ে বেশি আগ্রহী হয়, এবং ক্লাসটায় একযোগী, মানে মাস্টারমশাই লেকচার দেবে, বলে যাবে আর ছাত্ররা শুনবে, সেটা ছাত্ররা খুব পছন্দ করেন এখন। হ্যাঁ, এটা যদি গানের আকারে বা কবিতার আকারে বা কোনো একটা নাটকের আকারে যদি প্রকাশ করা দেওয়া যায়, তাহলে ওটা সে শুনতো আগ্রহী হয়, এবং আমার মনে হয় সেটা সহজভাবে সে গ্রহণ করতে পারে জিনিসটা। ঠিক, একদম তাই। ঠিক, তো এই কারণেই বলবো যে একজন অভিভাবক বলুন বা একজন শিক্ষক আর একজন ছাত্রের এই যে ট্রায়াঙ্গেল সম্পর্কটা, এটা কিন্তু খুব দরকার। এই ট্রায়াঙ্গেলটা যদি ঠিকঠাক থাকে, একটা ছাত্র বা ছাত্রী সুন্দরভাবে গড়ে উঠতে পারে। এখন বলবো, এখন প্রতিটা বিদ্যালয়ে যেহেতু এসএমসি কমিটি নিয়োগ করা হয়েছে আজকে থেকে বিগত কয়েক বছর আগে, এটা করাতে হয়তো স্কুলের ছাত্রছাত্রীদের পক্ষে বা স্কুলের মাস্টারমশাইদের পক্ষে একটা খুব গার্জেনের সাথে যোগাযোগ করাটা খুব ইজি হয়ে গেছে। কারণ যেটা এতদিন আমাদেরই খালি যোগাযোগ করার দরকার ছিল বা প্রয়োজন মনে করতাম, এখন এটা এসএমসি কমিটি এসেও সেটা সংগ্রহ করে বার্তাটা বা তাদের মাধ্যমে আমরা গার্জেনের কাছে খবরটা পৌঁছাতে পারি, যে ছেলেটা মনে করেন ছেলেটা আজকে 2 দিন ধরে স্কুল আসছে না বা 7 দিন ধরে স্কুল আসছে না, তার খোঁজখবর আমরা নিতে পারি বা এসএমসি কমিটির উপরে আমরা জানাতে পারি, তারও এটা খবরটা এনে দেয়, বা ওকে কীভাবে স্কুলে আনা যায়, হ্যাঁ, তার ব্যবস্থা তারা করতে পারে আর কি। এখন মাস্টারমশাইদের কাজ দুইটা একটা সহজ হয়ে গেছে কমিটিতে থাকার। মাস্টারমশাই নিজেরা তো যোগাযোগ করেই যতটুকু সম্ভব আপ্রাণ চেষ্টা করে ছাত্রটা কেন স্কুল আসে না, তাকে নিয়ে আসার জন্য যতটুকু সম্ভব চেষ্টা করে, তারপর একটা বাড়তি আমরা চেষ্টা করতে পারি এসএমসি কমিটির মাধ্যমে, এবং তারও যত্ন সহকারে কাজটা করে দেয় এবং রেজাল্ট এনে দেয় আর কি আমাদের। তাহলে বলবো যে এই যে এসএনসির যে প্রকল্পটি খুব ভালো কাজে লাগছে, খুব ভালো কাজ ছাত্রছাত্রীদের জন্য। আবার অভিভাবকদের সাথে যোগাযোগ করা বা অভিভাবকদের কোনো সমস্যা হলে সমস্যার সমাধান কীভাবে করা যায়, উভয় কথাবার্তার মাধ্যমে, আলাপ আলোচনার মাধ্যমে আমরা অতি সহজে যে কোনো কাজকে সমস্যার সমাধান করতে পারি। বাহ, খুব সুন্দর একটা পদ্ধতি যেটা জানতে পারলাম। তো এটা খুব একটা ভালো উদ্যোগ নেওয়া হয়েছে। একদম ধন্যবাদ স্যার আপনাকে আবারও। তো এবার আবারও জিজ্ঞেস করবো যে বর্তমান সময়ে শিক্ষকতার পেশায় কি কি চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়? বর্তমান সময়ে শিক্ষা ব্যবস্থা চ্যালেঞ্জ হতে গেলে এরকম কোনো কিছু না, তার মধ্যে একটা হচ্ছে ছাত্রছাত্রীরা, শহরেরটা যে ছাত্রছাত্রীরা ঠিকমতো স্কুলে আসা যাওয়া করে বা তাদের গাইডলাইন অনেক, কিন্তু গ্রামেগঞ্জের ভিতরে আমরা যেটা লক্ষ্য করি সেটা হচ্ছে ছাত্রছাত্রীরা কম স্কুল আসতে চায়, উপস্থিতি হারটা কম থাকে, যার জন্য তাদেরকে কীভাবে আনা যায় সেই ব্যবস্থাটা করার জন্য আমাদের সকলের একটু গার্জেনের সাথে সবসময় যোগাযোগ রাখতে হয়। ওইখানে আমরা সময় নির্ধারণ করে যোগাযোগ করি, যার যে সময় সুবিধা হয় ওই সময় আমরা যোগাযোগ করি।
আর যোগাযোগ মাধ্যমে তো গ্রামের বেশিরভাগ মানুষ এমনি খেটে খাওয়া মানুষ থাকে, সবচেয়ে বড় প্রবলেম যেটা। ছেলে মেয়েরা, মা বাবা সকালবেলা বেরিয়ে যায় বাড়ির থেকে, ছেলেরা স্কুলে আসার সময় আসার কথা, মা তো জানে ছেলে স্কুলে গেছে, বাবাও জানে স্কুলে গেছে, আসলে ছেলে স্কুলে আসে না। তো মা বাবা তো ঠিকমতো জানে না, মা বাবা তো সন্ধ্যার সময় জিজ্ঞেস করলে বলো হ্যাঁ গিয়েছি, কিন্তু যখন 6-7 দিন 4 দিন বা 5 দিন পরে যে সময় খবর যায় ওর মার কাছে, বাবার কাছে, এখন প্রতি সপ্তাহে খবর যাচ্ছে যে ছেলে যদি, কোনো ছেলে বা মেয়ে যদি স্কুলে আসে কেন আসে না, মা বাবার কাছে খবরটা চলে যায় যেইভাবেই হোক, হয়তো স্কুল কর্তৃপক্ষ থেকে হোক, এসএমসি কমিটি হতে হোক, বা পাড়ার ওই এলাকায় কেউ সমাজসেবকের মাধ্যমে খবরটা পৌঁছে যাচ্ছে যে তোমার ছেলে বা মেয়ে কেন স্কুলে যাচ্ছে না বা স্কুলে যায়নি, খবর রাখুনি, ওই খবরটা জায়গায়। ওই চ্যালেঞ্জটা মোকাবেলা করতে গেলে আমাদের একটা কমিটির সাথে সবসময় যোগাযোগ রাখতে হয়, এবং গার্জিয়ানের সাথে আমরা অনলাইন অফলাইন বাজারে হাটে সব জায়গাতে তাদের সাথে একটু যোগাযোগটা আমরা রাখাটাই বড় সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। সময় অসময় তাদের সাথে কন্ট্যাক্ট করতে হয় আমাদের, বা কথা বলতে হয় আর কি। এতে দেখা যায় কি অনেক গার্জিয়ান আমাদের কথা সাড়া দেয়, সাড়া দিয়ে দেখা যায় পরের দিনই ছেলেটা আসে বা ছাত্রীটা আসে। এটাই হওয়া উচিত, ওইটা আসে। মানে গার্জেনের সাথে টিচারের সম্পর্কটা যাতে এখন ভালো থাকলে। গার্জিয়ানের সাথে টিচারের সম্পর্কটা অনেক আগের থেকে অনেক বেড়ে গেছে। এখন প্রত্যেকটা গার্জিয়ান প্রত্যেকটা টিচারের সাথে যোগাযোগ রক্ষা করে। এটা একটা বাচ্চা ভালোভাবে গড়ে ওঠার জন্য এটা খুব ভালো, জরুরি। ঠিক, খুব জরুরি, একদম তাই। ধন্যবাদ স্যার আবারও আপনাকে। তো এরপরে আবারও জানতে চাইবো আপনার কাছ থেকে যে ছাত্রদের মধ্যে নৈতিক শিক্ষা কিভাবে জাগ্রত করা যায়, বা বর্তমানে দেখি আমরা বাচ্চাদের মধ্যে মূল্যবোধটা অনেকটা কমে গেছে, হ্যাঁ, তো কি বলবেন এই বিষয়টা নিয়ে? বাচ্চাদের মধ্যে নৈতিকবোধটা বাড়াতে গেলে আগে ছিল আপনি ক্লাসের মধ্যে খালি পড়াশোনা, যেটা মুখস্থ বিদ্যা ছিল, ঠিক। আর এখন সেটা মুখস্থ বিদ্যাতে থাকলে অসুবিধা। মুখস্থ বিদ্যার পরিবর্তে কারিকুলামে চলে গেছে। এটা হচ্ছে নানা ধরনের অ্যাক্টিভিটির মাধ্যমে শিক্ষা দেওয়া। সেই শিক্ষা দেওয়াটা মোটামুটি প্রত্যেক ছাত্রী এটা অংশগ্রহণ করে। তাদেরকে যদি আমরা খেলার ছলে বলি, এই তোমরা আসো এখানে, পড়াশোনার কথা বলি না আমরা, তোমরা এখানে আসো আজকে খেলা হবে, তখন সমস্ত ছাত্রদের আমরা একসাথে করতে পারি। আর যদি পড়ার কথা বলি, সবাই যার যার গল্প নিয়ে ব্যস্ত থাকে, বন্ধুদের সাথে মারামারি দাপাদাপি গল্প, নিজেদের মধ্যে খেলাধুলা করতে থাকে, নিজেদের মধ্যে থাকে। যখন আমরা নিজেরা বলি যে এখানে এই রুম ছেড়ে এই রুমে আসো, আজকে এখানে খেলা হবে, তোমাদের একটা গল্প শোনাবো নতুন করে, তখন দেখা যায় সমস্ত ছাত্রছাত্রী দৌড়ে চলে আসে আমাদের সাথে, কি বলবে ইন্টারেস্টের সাথে। ওইটাও হতে ছাত্রছাত্রীরা মোটামুটি পড়াশোনার প্রতি এখন আগ্রহ বেশি দেখা দিচ্ছে। তার মধ্যে ছাত্রছাত্রীরা বেশিরভাগই আপনার অনলাইনে ইউটিউবের মাধ্যমে বা বিভিন্ন দিন অ্যাপসের মাধ্যমে তাদেরকে বলে দেওয়া যদি হয়, তারা ওই অ্যাপসটি তারা সংগ্রহ করে, বা মা বা বাবার কাছে গিয়ে বলে যে বাবা আমাকে বলেছে ওই অ্যাপসটা দেখার জন্য, স্যারে বলেছে, তারা ঠিক দেখে আসে। পরের দিন আসলে জিজ্ঞেস করলে ওরা বলতে পারে। এখন ঠিক, তারা কিন্তু স্কুলের টিচারদের কথা কিন্তু খুব শোনে, এবং টিচার যদি এটা বলেছে তো হ্যাঁ এটা করতে হবে। অনেক স্টুডেন্ট আছে মানে বাড়িতে যদি মা যদি বলে এটা এরকম না, এটা এরকম না, তখন ছাত্রছাত্রী বলে যে টিচার বলেছে এই জিনিসটাই, হ্যাঁ এটাই ঠিক, এটাই ঠিক, তখন মার কতটুকু অনেক সময় বিশ্বাস করতে চায় না, টিচার যেটা বলেছে এটাই ঠিক বলেছে। এটা বাচ্চারা কিন্তু এটা করে, হ্যাঁ এটা করে, ঠিক, একদম সত্য কথা। এটা মানে আমাদের একদম বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি আর ঠিক। টিচার যেটা বলে দিয়েছে এটাই ঠিক, মা যেটা বলেছে এটা বেঠিক। এটা আমরাও এক সময় করেছিলাম, আমরাও যখন স্কুলে পড়তাম তখন হ্যাঁ টিচার যেটা বলেছে এটাই ঠিক, এটাই ঠিক। খুব ভালো লাগলো স্যার। তো এরপরে আবারও আসবো আবার একটি প্রশ্নে, এই যে শিক্ষার্থীদের মধ্যে একে অপরের প্রতি গ্রহণযোগ্যতা বাড়াতে আপনি কি ধরনের পদক্ষেপ নিয়ে থাকেন? শিক্ষার্থীদের মধ্যে আমরা একে অপরের প্রতি ভালোবাসা জাগিয়ে তোলার জন্য আমরা বলি, প্রথমেই তাদেরকে স্কুলমুখী করার চেষ্টা করি। প্রথমে আমরা বলি তোমরা প্রত্যেকদিন স্কুলে আসবে, প্রত্যেকদিন বিদ্যালয়ে আসবে, বিদ্যালয়ে যত এক ক্লাসে বসবে। আর বিদ্যালয়ে বসার কিন্তু সিস্টেমটা কিন্তু আগের মতো নেই, মোটামুটি আমরা এখন চেঞ্জ করে ফেলেছি। সেটা হচ্ছে আগে ফার্স্ট বয় প্রথম ইঞ্চিতে বইতো, ওইটা অনেক আগের দিনের কথা বলছি। তো ফার্স্ট বয়টা প্রথম ইঞ্চিতে, এরপরে আস্তে আস্তে বলতে লাস্টে যারা বলতো আমরা বলতাম যে ও ভালো না, ও পড়াশোনা লাস্ট বেঞ্চের স্টুডেন্ট, আমরা একটা মনোবৃত্তি তখন ছিল আমাদের এরকম, যে লাস্ট বসে সে পড়াশোনা ভালো না। কিন্তু এখন আমাদের সিস্টেম লাস্ট দেখো বুঝতে পারবেন না, প্রথম দেখো বুঝতে পারবেন না। আগে রোল নাম্বার 1 কার হতো, যে 100-তে 90 পেয়েছে, 95 পেয়েছে, বা হাইস্ট নাম্বার যে পেয়েছে তার রোল নাম্বার 1 হবে, আর যে সবচেয়ে কিছু কম পেয়েছে সে লাস্টে যাবে।
এখন কিন্তু ওই প্রসেসটা নাই আমাদের। এখন টোটালি নাম হচ্ছে তার আলফাবেট ওয়াইজ। খুব ভালো এটা। মানে সে 35 পেলো, তার নাম যদি এ ওয়ার্ডের হয় তার রোল নাম্বার এ হতে পারে। আর যে 90 পেয়েছে তার নাম যদি এস হয় সে লাস্টের নাম যেতে পারে। আলফাবেট ওয়াইজ তার নাম হয়, যার জন্য আমরা ক্লাসে ঢুকে বলতে পারবো না সে ফার্স্ট বয়, সে সেকেন্ড বয়, সে থার্ড বয়। ওইটা আমরা সরিয়ে ফেলেছি। তার মানে আমরা অল আর ইকুয়াল, আমরা সবাই সমান। ক্লাসের ভিতরে যারা আছে আমরা অল আর ইকুয়াল, সবাই সমান। আচ্ছা, এই গেল একটা। আগে আমরা ফার্স্ট বেঞ্চি, সেকেন্ড বেঞ্চি, দ্বিতীয় বেঞ্চি, তৃতীয় বেঞ্চি এইভাবে ছিল। আর এখন আমরা মোটামুটি যাদের ক্লাসরুম যদি বড় হয় সবটা রুমে একটা আমরা ইউ টাইপ করে নিয়েছি। এইভাবে গিয়ে এইভাবে আসবে, সবাই ফার্স্ট বেঞ্চ পাবে, সবাই আসবে, মানে কেউ পেছনে থাকলো না, সবাইকে আমরা সামনের দিকে নিয়ে আসছি এখন। মানে সবাই প্রথম, কেউ বলতে পারবো না যে আমরা দ্বিতীয় বা তৃতীয় আর কি। ওই সুযোগটা এখন আমাদের কাছে নেই। এখন আমরা এরকমভাবে সার্কুলার করেছি বা কারিকুলামটা ক্লাসরুমটা এইভাবে সাজিয়েছি যে সবাই প্রথম বেঞ্চিতে আছে, কেউ দ্বিতীয় বেঞ্চিতে নেই আর কি। খুব ভালো সিস্টেম কিন্তু এটা। হ্যাঁ, খুব ভালো সিস্টেম, একদম খুব ভালো সিস্টেম, যে কেউ আর মানে বলবে না যে আমি লাস্ট বেঞ্চে বসছি। আর ক্লাসের মধ্যে আমরা এখন বেশিরভাগ ক্লাসের মধ্যে আর্ট করা থাকে, বিশেষ করে ছোট ছোট ছেলে মেয়েদের জন্য। অনেকে ধরেন সরাসরি পড়তে পারে না, তাদেরকে শেখাইতে হবে। ক পড়তে পারে না, তাদের শেখাতে হবে 1 2 1 2, প্রত্যেকটা গল্পের আকার বা ছবির আকারে সে আর্ট করে দেওয়া আছে। এবং ছেলেমেয়েরা সবাইকে ওইটা ধরে ধরে পড়তে পারে বা বলতে পারে যে স্যার ওইটা কি বলো তো। স্যার হয়তো হয়তো বুঝতে পারছে না ওইটা কী লেখা, মানে ওর বৈশাখ মাস লেখা আছে, সে হয়তো পড়তে পারতেছে না। তখন ওই আঙ্গুল দিয়ে ধরে জিজ্ঞেস করছে, স্যার এটা কি বলো না আমাকে। তখন বলছি এটা বাংলা 12 মাসের নামে, তার মধ্যে একটা মাস হচ্ছে বৈশাখ মাস, এটা হচ্ছে বৈশাখ। এইভাবে আমরা বুঝিয়ে দিতে পারি আর কি এখন তাদের। পদ্ধতি খুব সুন্দর। ক্লাসরুমের ভেতরেই যে ওয়ালের মধ্যে পেন্টিং করে বাচ্চাদেরকে শেখানো, এটি সত্যি খুব অভাবনীয়, এটি খুব ভালো লাগলো। তো এরপরে আবারও জানতে চাইবো স্যার আপনার কাছ থেকে যে এই যে স্কুলের মধ্যে ক্লাসরুমের মধ্যে যে পিছিয়ে পড়া স্টুডেন্ট যারা আছে তাদেরকে কিভাবে সামনের সারিতে আনা যায়, বা কিভাবে সামনের সারি বলতে বলবো যে কিভাবে তাদেরকে ভালো রেজাল্ট করার জন্য তাদেরকে সহযোগিতা করা যায়, সেটা নিয়ে আপনি কি বলবেন? আমরা ক্লাসের মধ্যে যাদের পিছিয়ে পড়া মনে করি, ছাত্র বা ছাত্রী হোক, তাদেরকে আমরা প্রথম বাছাই করে নিই ক্লাসের মধ্যে। এটা আমাদের ক্লাস করতে করতে জানা হয়ে যায় যে কে পড়াশোনা একটু দুর্বল আছে। যাদের আমরা দুর্বল মনে করি তাদেরকে আমরা আলাদা বাছাই করি, কিন্তু তাদেরকে বুঝতে দেই না। তাদেরকে বাছাই করে আমরা অফ টাইমে অর্থাৎ লিজার পিরিয়ডে, তার যে টিফিন শেষ হয়ে যায়, যতক্ষণ সময় পাওয়া যায়, অথবা ক্লাসের মধ্যে ছুটির পরে তাকে আমরা এক্সট্রা টাইম দেওয়ার চেষ্টা করি। এবং সে দেখি সেটা গ্রহণ করে। যে তাকে যদি বলে এই এসো এখানে বসো, তোমার হাতের লেখার বানানটা ভুল হয়েছে, লেখো তো 5 বার করে, সে তখন বসে লিখে দেয়। হ্যাঁ, এই জিনিসটা পড়তে পারো না, পড়ো তো দেখি। স্যার এটা তো পড়তে পারছি না, আপনি বলে দিন। মানে বলে দিলে ও আবার পড়তে পারে। তো তাকে এইভাবে কিছু কিছু হোম টাস্ক আমরা দিয়ে দিই। অন্য বাচ্চারা যদি 5 লাইনে হোম টাস্ক দিই, তারা কত 2 লাইনে হোম টাস্ক দিয়ে দিই আমরা, যে ওই জিনিসটি লিখবে বারে বারে, ওই জিনিসটি পড়বে, ওই জিনিসটা শিখে আসবে। তার ফলে দেখা যায় ওই ছাত্রের প্রতি অন্য ছাত্রের তুলনায় তার কাছে পড়ার লোডটা কমে যায়। সে বুঝতে পারতেছে, তারপরে লোডটা কমে যায়। একটা ছেলেকে যদি আমরা 8 লাইন কবিতা মুখস্থ করতে দিই, তাকে দিয়ে আনি 4 লাইনে কবিতা মুখস্থ করতে বলি, সে অটোমেটিক নিজেতে, আমরা বলি না, নিজেতে বুঝতে পারে যে তার পড়াটা কম দিয়েছে ছাড়ে। তখন সে অটোমেটিক ওইভাবে পড়াশোনাটা শিখে আসে। আমরা চেষ্টা করি যতটুকু সম্ভব করার চেষ্টা করে যাই, তার মধ্যে যতটুকু সফলতা পায় তখনই তার আগ্রহটা বেড়ে যায় এবং সে শিখতে চেষ্টা করে। অনেক ছেলে মেয়ে আছে শিখতে চেষ্টা করে, কিন্তু সেই রকম পরিকাঠামো সে বাড়ি ঘরে পায় না। এটা হচ্ছে মেন সমস্যা আর কিছু না। তো তখন সেটা স্কুল থেকে যে মাস্টারমশাইরা যারা আছেন তারা যদি একটু গাইড করে দেয়, তখন কিন্তু সে এগিয়ে আসতে পারে। হ্যাঁ, এগিয়ে আসতে পারে এবং মাস্টারমশাই গাইড করার চেষ্টা করে, তার নলেজ থাকলে আপ্রাণ চেষ্টা করে সেটাকে কীভাবে তাকে একটু এখান থেকে সরিয়ে আনা যায় বা একটু ডেভেলপ করা যায় কিনা, সেটা আমরা সাধারণত চেষ্টা করে থাকি সবসময় আর কি। এর মধ্যে যতটুকু হয় আর কি, ঠিক যতটুকু তার বাচ্চারা তাদের ইচ্ছা শক্তি দিয়ে এগিয়ে আসতে পারে। ধন্যবাদ স্যার আবারও আপনাকে। তো এরপরে আবারও স্যারের কাছে আসবো আবার একটি নতুন প্রশ্ন নিয়ে। তো কোভিডের পরবর্তী যে সময়টা, আমরা কোভিডের সময় আমরা পড়াশোনাটাতে খুব হ্যাম্পার হয়েছিল, বাচ্চারা এটা অনেক ভুক্তভোগী হয়েছে, অনেকটা পিছিয়ে পড়েছিল বাচ্চারা। তো এর পরবর্তী সময়ে যে পড়াশোনাটা চালু হয়েছে অনলাইন ব্যবস্থা, তো তারপরে কি মনে করেন যে পড়াশোনার উপর কীভাবে হ্যাম্পার হয়েছে পড়াশোনা তাদের উপরে? কোভিড একটা মারাত্মক ব্যাধি, সবাই জানি,
কিন্তু সমস্যা কিছুটা হয়েছে প্রথম দিকে আমাদের সকলেরই, কারণ কী করব না সেটা নিয়ে বড় সমস্যা হয়েছে আমাদের। ওই থেকে উত্তরণের জন্য প্রথম দিকে তো স্কুলের সমস্ত কিছু স্কুল বন্ধ করে দেওয়া হয়েছিল, কারণ প্রিপারেশন ছাড়া হ্যাঁ, কিছু করার নেই আমাদের। তখন উপস্থিত সময় যেটা করতে হয়েছে সরকার বা আমরা সকলে আমরা সকলে ঘরবন্দি হয়ে ওইটা গেছিলাম। করেছি। এর মধ্যে গৃহবন্দী সবাই, একদম, হ্যাঁ, বাজারহাট বন্ধ, স্কুল বন্ধ। স্কুল বন্ধ। তো বন্ধ করতে করতে আমরা বেশ কিছুদিন কাটিয়ে দিয়েছি। তাও উপর মহল থেকে বা সরকার কর্তৃপক্ষ চেষ্টা করলো ছাত্রছাত্রীদের কথা ভেবে কি করা যায়। তখন যাই হোক যেভাবেও একটা সিদ্ধান্তে আসলো যে আমরা এখন যেহেতু স্কুল আমাদের বন্ধ, ছেলে মেয়েদের পড়াশোনা ছাড়া তো রাখা যায় না, তাদের কিছু কম বেশি তো পড়াশোনা করাতে হবে। তখন মোবাইলের কথা চিন্তা ভাবনা করলো। আর মোবাইল তো ঘরে ঘরে আছেই। মোবাইলের কথা চিন্তা করে, আর মোবাইল থাকলে তো হবে না, কী করে করবে, যে অনলাইনে এখন ক্লাস করো, তোমরা বাড়িতে যা বাড়িতে বসে থাকো বাড়ি থেকে ক্লাস করো। যে ছেলে মেয়েদের একটা টাইম দিয়ে দেবে, ওই টাইমে তারা ক্লাস করবে, বা নির্দিষ্ট একটা অ্যাপস তৈরি করে তার মধ্যে কিছু লিখে বা কিছু বুঝিয়ে ক্লাস করে তার মধ্যে তুমি ইউটিউবের মাধ্যমে বা বিভিন্ন ধরনের অ্যাপসের মাধ্যমে ছাত্রছাত্রীর কাছে যাতে পৌঁছে সেটা পড়ার ব্যবস্থা করে দাও। তখন মোটামুটি সকলেই একত্রিত হয়ে রাজি এক বার্তায় সুর দিল, হ্যাঁ ঠিক আছে এটা করা যায়। তখন আমরা সবাই জিনিসটা শুরু করলাম। আর কাজ আমরাও করেছি, মোবাইলে প্রশ্ন লিখে উত্তর পাঠিয়ে দিয়েছি, বা কারো যদি কোনো ছাত্র যদি প্রশ্ন জানার ইচ্ছা থাকে প্রশ্ন লিখে দিয়েছে আমাদের, সেটার উত্তর দিয়েছি। ক্লাস হয়েছে, কিন্তু পড়াশোনা কিছুটা ওই সময়টা আর কি কিছুটা ক্ষতি হয়েছে প্রত্যেক ছাত্রছাত্রী, সেটা তো অস্বীকার করার মতো কিছু নেই। যাই হোক, ওই সময় কোভিডের সময় আক্রান্ত হয়েছে, নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়েছে, কিছুটা অসুবিধা, সেটা আমরা মেনে নিয়েছি। পরীক্ষার রেজাল্টও দিয়েছি, যার জন্য পরীক্ষার রেজাল্ট তো পিছিয়ে থাকিনি, পরীক্ষার রেজাল্টও দিয়েছি। এখন মোটামুটি ভালো, আসে আগের অবস্থায় চলে এসছে, এখন কোনো প্রবলেম নেই। আর কোভিডের সমস্যা যেটা প্রবলেম হয়েছিল সেটা দূর হয়ে গেছে এখন পুরোদমে, সেটা এখন আর কিছু। তবে হ্যাঁ, কোভিডের সময় একটা শিক্ষা আমরা সবাই পেয়েছি, যেটা কিনা অনলাইন যে ব্যবস্থা, যেটা আমরা অনেকেই জানতাম না, হয়তো বাচ্চারাও জানতো না। অনলাইন বা মোবাইল সম্পর্কে গ্রামের মানুষরা জানতো না, মোবাইলটা কিভাবে চালাতে হয়, কিভাবে দেখতে হয়, সেটা সব অভিজ্ঞতা ছিল। কিন্তু কোভিডের আমাদের ওই জিনিসটা ভালো শিখিয়েছে, আমরা মোবাইল খুললেই আমরা সব সমস্যার সমাধান আমরা করতে পারি। কোভিডের মূলে আমরা সবাই মানে যেটা হলো, যেটা একটু বেশি সময় নিত, কিন্তু অতি কম সময়ের মধ্যে আমাদের মোবাইল চর্চাটা শিখিয়ে দিয়েছে। কোভিড আমাদেরকে এটা শিখিয়ে দিয়েছে। ঠিক একদম তাই। আর কিছু নিয়ম কানুনও শিখিয়ে দিয়েছে কোভিড, পাশাপাশি কিভাবে চলাফেরা করতে হবে, কোথায় যেতে হবে, কোথায় না যেতে ভালো, সেটা কোভিড আমাদের অনেকটা শিখিয়ে দিয়েছে। করতে লাগে কোভিড আমাদের অনেক কিছু শিখিয়েছে। কোভিডের ফলে আমরা অনেক কিছু জানতে পেরেছি, শিখতে পেরেছি, এবং অনেক কিছু রেস্ট্রিকশনের মধ্যে আমরা চলে এসেছি। এখন খাওয়া দাওয়া থেকে শুরু করে অনেক কিছু রেস্ট্রিকশনের মধ্যে আমরা কোভিডের মূলে আমরা এসেছি। একদম তাই, নাহলে তো আসতাম আরো সময় নিত আর কি। ঠিক একদম তাই। ধন্যবাদ স্যার আপনাকে আবারও। তো এরপরে আবারও জানতে চাইবি যে সরকারি স্কুলে এখনো অনেকেই ভর্তি করাতে চান না, অনেকে ভাবেন যে আমরা বেসরকারি স্কুলগুলোতে যাব, সেখানে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে যাব, সেখানে আমার বাচ্চাটাকে যদি আমি ভর্তি করি তাহলে আমার বাচ্চাটা খুব ভালো ইংলিশ বলতে পারবে, ইংরেজিতে কথা বলতে পারবে। তো এই ব্যাপারটাকে আপনি কীভাবে নেন বা কি বলবেন? আসলে ব্যাপারটা হলো, আমরা সরকারি স্কুলে ভর্তি করাতে চাই না কথাটা ঠিক না, এটা এখন প্রবাদ হয়ে যাচ্ছে। কারণ আমাদের সন্তান হচ্ছে একজন, সবার মা বাবারই ইচ্ছা বা আমার মা বাবারও ইচ্ছা, সবারই ইচ্ছা যে আমার ছেলেটা একটু মানুষ হোক, সে ইংরেজিতে কথা বলুক, মেন হচ্ছে ইংরেজিতে কথা বলুক। যে সরকারি স্কুলে ইংরেজিটা হয় না, সরকারি স্কুল ইংরেজি হয়। আমার ছেলের আমি যেভাবে গাইড দিয়ে নিয়ে যাব, সেই অনুসারে সে চলবে, যেই পথে তাকে নেব সেই পথে সে কিন্তু দিক নির্দেশ করবে। সরকারি স্কুলে পড়াশোনা করে কি, আগে যে ইংরাজি স্কুল ছিল না বা ইংরাজি জানতো না, সরকারি স্কুল পরে কি ডাক্তার হয়নি, ইঞ্জিনিয়ার হয়নি, উকিল হয়নি? কোথা থেকে হয়েছে? বড় বড় আমরা পেয়েছি, ইঞ্জিনিয়ার, উকিল এবং ডাক্তার পেয়েছি। কোথা থেকে হয়েছে? সে সরকারি স্কুল থেকে পড়িত হয়েছে। ইংরাজি মাধ্যমিক স্কুল কয়দিন হয়েছে? বা এটা মুষ্টিমে কয়েকজন হাতে সীমিত ছিল, যাদের পয়সা ছিল তারাই ইংরাজি মিডিয়াম স্কুলে পড়তে পারছে। কিন্তু তখন তো সরকারি স্কুলই ছিল এবং সরকারি স্কুলে পড়াশোনা করেছে, সরকারি স্কুলের থেকে শিক্ষা নিয়েই ওরা ডাক্তার, ইঞ্জিনিয়ার, বড় বড় লোক হয়েছে। কিভাবে? তাহলে আমি বলবো যে প্রত্যেক মা বাবারই উচিত, সরকারি স্কুলে যেরকম হয় প্রাইভেট স্কুলে সেই রকম পড়াশোনাই হয়। আর এখন আমরা যদি গার্জিয়ানও যদি ঠিক মতো না চালাতে পারি, তাহলে সেটার জন্য তো সরকার বা
প্রাইভেট স্কুল কিছু করে, প্রাইভেট স্কুল তো গার্জেনই চালাতে হবে, সরকারি স্কুল দিলে গার্জেনই দেখবো মেয়ে। গার্জেন যদি তার ছেলে মেয়েদের ভালো দিক নির্দেশ করতে পারে, পড়াশোনার প্রতি ভালো নজর দিতে পারে এবং তাকে গাইড নিয়ে দিতে পারে, সে সরকারি স্কুলে পড়লে যা হবে, ইংরাজি বেসরকারি স্কুলে পড়লে সে একই রেজাল্ট করবে। ঠিক। তার জন্য আমাদের সকলের সহযোগিতা দরকার। আর গার্জেন, শিক্ষক এবং এই যে স্টুডেন্ট, আবার সেই ট্যাঙ্গেল এটা চলে আসছে যে এই তিনটে সম্পর্ক একদম যদি ঠিক থাকে এবং একে অপরের প্রতি যদি চেন সিস্টেমটা থাকে, চেন সিস্টেমটা যদি ঠিক মতো থাকে, সে সরকারি স্কুলে পড়লেও হবে বা ইংরাজি মিডিয়াম পড়লেও সে একই রেজাল্ট করবে। ঠিক, রেজাল্ট ভালোই হবে সবসময়, রেজাল্ট খারাপ হবে না। তবে সেই মানসিকতা নিয়ে চলতে হবে। আমাদের মানসিকতা হচ্ছে ইংরাজি মিডিয়াম স্কুলে পড়লেই ভালো হবে, না সেটা ভুল। এটা ভুল ধারণা, এটা ভুল ধারণা। বাংলা মিডিয়ামে পড়লেও ভালো হবে, বাংলা মিডিয়ামে তো ইংরাজি সাবজেক্ট আছে, তো ইংরাজি সাবজেক্ট নেই। একদম তাই। যদি সাবজেক্ট না থাকতো তাহলে বলতাম যে সাবজেক্ট নেই, সাবজেক্ট আছে তো। ওই স্কুলে যে বেসরকারি স্কুলে যে সাবজেক্টটা পড়ানো হয়, সরকারি স্কুলে সেই সাবজেক্টটা পড়ানো। এখন আমাদের অভাব হচ্ছে গাইডেন্সটা ঠিক মতো। এবং কোনো স্টুডেন্ট যদি চায় যে না আমি এখান থেকে পড়িয়ে আমি ভালো রেজাল্ট করব, তার যদি সেই আগ্রহটা থাকে, তার প্রতি যদি সেই লক্ষ্যটা থাকে যে না করবো, আমি এগোবো, এই লক্ষ্য নিয়ে এগোই, সে ঠিক পারবে। অবশ্যই ঠিক, একদম। হ্যাঁ, তো আবারও আসবো স্যার আপনার কাছে আবারও একটি প্রশ্ন নিয়ে। কোন কোন শিক্ষার্থী বা পরিস্থিতি আপনাকে সব থেকে বেশি অনুপ্রাণিত করেছে? আমাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করতে যে সমস্ত ছেলে মেয়েরা, আমি যে সমস্ত স্কুলে ছিলাম সেই স্কুলের কথাগুলো বলছি। অবশ্যই, ঠিক আছে। আমি 4টা স্কুলে ছিলাম, 4টা স্কুলে সমন্বয়, অভিজ্ঞতাটা ওইখান থেকে আপনি বলতে পারবেন। সবচেয়ে বেশি আকৃষ্ট যারা স্কুলে রেগুলার আসতো না, হয়তো আজকে আসছে, আমার 7 দিন পরে আছে, 7 দিন পরে 2 দিন আসলো, আবার তো 15 দিন পরে আসলো, হয়তো দেখা গেল ইউনিভার্সিটির মাস এসে 5 থেকে 6 দিন আছে, কিন্তু ওয়ার্কিং হচ্ছে 24 থেকে 25 দিন। যখন ছেলেরা আমি একত্র করে ওদেরকে বুঝাতাম, দেখো মা বাবা যেরকম আদর করে, স্কুলে এলো শিক্ষক শিক্ষিকারা তোমাকে সেরকম আদর করে। তোমরা প্রতিদিন স্কুলে আসবে, স্কুলে যদি আসো তাহলে প্রত্যেক দিন এক এক দিন এক একটা রকমের ঘটনা কথা জানতে পারবে এবং সেটা তোমাদের পরবর্তী জীবনে কাজে লাগবে। তোমরা স্কুলে ক্লাসটা অন্তত মিস করবে না, স্কুলে যেটা হোম টাস্ক দেবে হোম টাস্কটা মিস করবে না, ক্লাস ওয়ার্ক যেটা করবে সেটা মিস করবে না, এবং সেটা চেষ্টা করবে ডিউ টাইমে যাতে, অর্থাৎ কম সময় যাতে কাজটা তুমি করতে পারো, সেই চেষ্টাটা তুমি সবসময় রাখবে। আর মাস্টারমশাই যে চ্যাপ্টারটা পড়াবে বা যে অধ্যায়টা পড়াবে তোমাকে, তুমি ওই চ্যাপ্টার বা ওই অধ্যায় থেকে প্রশ্ন জিজ্ঞেস করার থাকলে সবসময় প্রশ্ন জিজ্ঞেস করবে, ভয় করবে না। কারণ একজন মাস্টারমশাই তোমার বাবা যে কথা, তোমার মা একই কথা, তোমার গার্জিয়ান, তুমি প্রশ্নটা করো, প্রশ্ন রাখার সময় কোনো ভয় রাখবে না যে স্যার এনে কী বলে, প্রশ্নটা করলে স্যার এনে বকা দেয়, স্যারে বকা দেবে না। তুমি পজিটিভ থেকে প্রশ্ন করো, স্যারে কোনো সময় তোমাকে বকা দেবে না। ওই কথাগুলি ছাত্রদের মধ্যে বলার পর দীর্ঘদিন এটা অভিজ্ঞতা পরে দেখলাম যে ছাত্রছাত্রীর মধ্যে একটু গবেষণা হয়, আলোচনা হয় যে স্যারে এরকম কথা বলে স্কুল আসার জন্য, হোম টাস্ক করার জন্য, মা বাবার কথা শোনার জন্য, আবার স্যারের কাছে কোনো প্রশ্ন যদি জিজ্ঞেস করতে, প্রশ্ন করার কথা, আমরা তো ভয় পাই। সেই ভয়টা ওই কথাগুলি শুনতে শুনতে দেখা একসময় দেখা যায় কিন্তু ভয়টা কাটিয়ে ওঠে। এবং তারা তখন দেখবেন ভয়টা কাটিয়ে তখন তারা বেশি বেশি প্রশ্ন করতে থাকে। তখন তারা খেলার চলে বা গল্প চলে, স্যারের কাছে প্রশ্ন জিজ্ঞেস করে, স্যার ওই জিনিসটা তো বুঝছি না, আরেকবার বলো না আমাকে, এটা কি হয়েছে। তখন দেখা যায় আস্তে আস্তে তারা সেটার দিকে অনুপ্রাণিত হয়। তো ওই জিনিসটা জানা যায় যে ছাত্রদের সাথে যদি একাত্মবোধ বা প্রত্যেকদিন যদি যোগাযোগ হয়, প্রতিনিয়ত যদি যোগাযোগ থাকে, তার সাথে হৃদ্যতাটা গড়ে ওঠে এবং সে কিছু নিতে চেষ্টা করে আপনার ছাত্র মাস্টারমশাইয়ের কাছ থেকে। একদম, ভয় থাকলে তো সেটা নিতে পারে না। ঠিক, আসলে ভয়টা আসে, সে তো কন্টিনিউ রেগুলার সে বিদ্যালয়ে আসে না। যদি যে কোনো ছাত্রছাত্রী রেগুলার যদি বিদ্যালয়ে আসে, নিয়মিতভাবে যদি চলাফেরা করে, স্কুলে যে রুলস অ্যান্ড রেগুলেশন আছে সেগুলো যদি মেনে চলে, তার কাছে তো সবটাই সমান মনে হবে। বাড়িঘর যে কথা, বিদ্যালয় সেই একই কথা মনে হবে। তখন তারা দেখবেন যে বাড়িতে থাকতে চাইবে না, তখন তারা বিদ্যালয়ে যে ভালোবাসাটা, সেই ভালোবাসার টানে তারা স্কুলে ঠিক মানে প্রতিদিন আসতে চেষ্টা করে এবং আসে। তবে সময় নেই আর কি এটা করতে, আর কি ম্যানেজমেন্ট করতে খুব সময় নেই, সব ছাত্রদের সমান না। একদম তাই। তো স্যার এরপরে আপনার কাছ থেকে আবারও জেনে নেবো আরো একটি ঘটনা, মানে স্মরণীয় ঘটনা একটু জেনে নেবো আপনার কাছ থেকে। স্মরণীয় ঘটনা হচ্ছে একটা ছেলে ক্লাস 4 বা 5-এ পড়তো, আমার ঠিক মনে নাই, 4 বা 5-এ পড়তো। সে একদিন আমাকে বলল, স্যার তুমি আমাদের বাড়িতে যাবে? আমি বললাম, যাবো না কেন?
না মা বলেছে তুমি আমাকে আমাদের বাড়িতে যাওয়ার জন্য। আমি তো হাসি করে বললাম কী খাওয়াবি বল, পাঁঠা মাংস খাওয়াবি তো? হ্যাঁ স্যার পাঁঠা মাংস খাওয়াবো, তুমি আগে চলো না আমাদের বাড়িতে। ওই কথা বলার পর ও আমাকে সাথে সাথে, বাড়িটা ধরে না আমার স্কুল থেকে কতটুকু বলবো, হয়তো 100-150 মিটার ডিস্টেন্স হবে, এতটুকু কাছাকাছি, আচ্ছা, স্কুলের সীমানা কাছাকাছি। ওদিন ও কথা বলে তো ওদিন আমাকে নিয়ে বাড়িতে নিয়ে গেল, এরপরে ছাড়লো যে স্যার তোমাকে আজকেই যেতে হবে আমাদের বাড়িতে, মা বলেছে। তো ওর কথা রক্ষা করে আমি সাথে সাথে গেলাম ওর বাড়িতে। গেলাম, মাও খুশি, ও বাবু ছিল বাড়িতে ওই দিন, বাবা দিন মজুরের কাজ করতো, বাড়িতে আবার যে কোনো বাবু বাড়িতে ছিল। মাও খুশি, বাবু খুশি, মাস্টারমশাই গেছে বাড়িতে, মানে কি করব না করবো কিছু এই যে ছাত্রের ভালোবাসা শিক্ষকের প্রতি, হ্যাঁ এই যে ছাত্ররা যে এতটুকু ভালোবেসে ও এখন নিল, আমি তো না গেলেও পারতাম, কিন্তু ও মনের দিকে আমি যেতে বাধ্য হয়েছি, নাহলে তো যে মনটা ছাড় কষ্ট আসবে, পাবে, তোমাকে যেতে হবে, না মনে মনে কষ্ট পাবে। পরের দিন দেখা যাবে ও আমার সাথে কথাই বলবে না, বা আমার থেকে একটু দূরে সরতে চেষ্টা করবে, বা মনের কোণে কোথাও হয়তো একটু আঘাত আঘাতও পেতে পারে। তো ওকে আমি আর দূরে সরতে দিইনি, ওকে আমার কোমরে বেঁধে রাখার জন্য গেছি। খুব সবাই খুশি, ও খুব খুশি হয়েছে। পরের দিন এসে বললো স্যার তুমি আমার বাড়িতে গেছো, আমার খুব ভালো লেগেছে। মা বাবা তো খুব খুশি হয়েছে। মা বাবা তারা খুব গরিব ছিল আর কি, বাড়িতে বসার জায়গা দেবে, আমাকে বসার জায়গা দরকার নেই, তোর কথা তুই এনেছিস তো আমাকে, এতে আমি খুশি। কথা তুই খুশি তো? হ্যাঁ স্যার আমি খুশি, তুমি আসবে আমাদের বাড়িতে। আবার বসলাম, গল্প করলাম, মা বাবার সাথে বললাম, চা খেলাম, চা খেয়ে বেচাম। ওদিকে পরের দিন সাথে স্যার তুমি ভালো আছো, তারই বলে স্যার তুমি ভালো আছে, আমার দেখা হলে প্রতিদিন ক্লাসে এলিস বলে স্যার তুমি ভালো আছো? আমি ভালো তো আছি। এই যে একটা ছাত্র, মানে ওই জিনিসটা আমি আর বলতে পারি না আর কি, ছাত্ররা কীরকম অনুবৃত্তি নিয়ে আমাকে বললো কথা। আর আমি চিন্তা করলাম পরবর্তী আমি যদি কথা মতো যদি না যেতাম তো এটা নিশ্চয়ই একটা আঘাত পেত মনে মনে, আমার ধারণা আর কি এটা। তো এই যে শিক্ষক এবং ছাত্রের মধ্যে যে রাস্তাটা মানে সুন্দর একটা মসৃণ তৈরি হয়ে গেল, তখন কিন্তু ভবিষ্যতে যখন ছেলেটা বা স্টুডেন্টটি যখন বিপদে পড়বে বা যখন হেল্প কোনো দরকার হবে, তখন কিন্তু সবার আগে সে আপনার কাছেই তখন এসে বলবে যে না স্যারকে বলতে পারি আমার এই কথাটা, স্যার আমাকে সলভ করে দিতে পারে। হ্যাঁ এটি ঠিক, ধন্যবাদ স্যার আবারও। তো এরপরে আবারও জানতে চাইবো স্যারের কাছ থেকে যে আগামী যারা স্টুডেন্ট আছে বা যারা এখনও স্টুডেন্ট আছে, যা স্টুডেন্ট হবে আগামী দিনে, বা যারা এখনও স্টুডেন্ট আছে, তাদের জন্য আপনি কি বার্তা দেবেন? স্টুডেন্টদের জন্য না, আচ্ছা আমি কিছু বলছি। প্রত্যেক ছাত্রছাত্রীদের প্রথমে নিয়মিত পড়াশোনা করতে হবে, বিদ্যালয়ে নিয়মিত উপস্থিত থাকতে হবে। ওই আগের কথাই বলছি, হোম টাস্ক বা ক্লাস ওয়ার্কগুলি যথাসময়ে করে নিতে হবে। শিক্ষককে কোনো প্রশ্ন করা থেকে যাতে ভয় না পায় সেটাতে ভয়মুক্ত থাকতে হবে। আর বন্ধুকে সাহায্য করার জন্য তার মানসিকতা থাকতে হবে, এবং স্কুলের সুশৃঙ্খলতা তাকে বজায় রাখতে হবে। মোবাইল টিভি দেখার জন্য তার নির্দিষ্ট সময় রেখে বাকি সময় যাতে পড়ার সময় যাতে ব্যাঘাত না ঘটে সেদিকে তার নজর রাখতে হবে। এই হচ্ছে ছাত্রছাত্রীর প্রতি। আর পড়ার সময় মনোযোগ যাতে থাকে সেদিকে লক্ষ্য রাখবে। এই কাজগুলি যদি কোনো ছাত্র বা ছাত্রী যথাসময়ে সঠিকভাবে নিয়ম মেনে শৃঙ্খলাবদ্ধভাবে কাজ করতে পারে তাহলে সহজেই তার পড়ালেখা ভালো হবে এবং জীবনে সফলতা তার আসবে। একদম ঠিক। আর অবশ্যই আবার ওটাও বলবো যে যে চেন সিস্টেমটা, টিচার গার্জিয়ান এবং স্টুডেন্টের এই চেনটা যেন সুন্দর থাকে সেটা রাখার জন্য আমরা সবাই যাতে সচেষ্ট থাকি আর কি। একদম তাই। তো এই চেনটা যদি সুন্দর থাকে, একটা বাচ্চা গড়তে বা বাচ্চা এগিয়ে যেতে, ওর জীবনে সফলতা আসবেই। স্টুডেন্ট গার্জিয়ান টিচার যদি চেনটা ঠিক থাকে তাহলে ওর জীবনে সফলতা আসতে বাধ্য, আসবেই। সে যদি সঠিক সময় সঠিকভাবে সব কিছু করে যায়। একদম তাই। ধন্যবাদ স্যার। তো আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের আলোচনা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আমাদের আগামী অনুষ্ঠানগুলো দেখার জন্য বলবো চোখ রাখতে পজিটিভ বার্তার ফেসবুক লাইভ, ত্রিপুরা নলেজ সিটি এবং পজিটিভ বার্তার ইউটিউব চ্যানেলে। আজকে আমাদের মধ্যে উপস্থিত স্যারকে পেয়ে সত্যি আমরা খুবই গর্বিত এবং আপ্লুত। তো স্যারকে জানাবো আমাদের মধ্যে আবারও অসংখ্য ধন্যবাদ স্যারের মূল্যবান সময় পজিটিভ বার্তার প্ল্যাটফর্মে দেওয়ার জন্য। নমস্কার স্যার। তো আমরা অনুষ্ঠানে এখানেই সমাপ্ত করতে চলেছি। নমস্কার।